প্রশান্ত মহাসাগরের মাঝখানে বিশাল একটি জাহাজ অ্যান্টোনিয়া গ্রাজা মোট ৬০০ জন যাত্রী নিয়ে নিউ ইয়র্কের উদ্দেশ্যে যাত্রা করে। পুরো জাহাজ জুড়ে আনন্দের পরিবেশ, সবাই গানের তালে নাচতে নাচতে উৎসব উপভোগ করে। জাহাজে থাকা প্রত্যেক মানুষ খুবই খুশিতে থাকে, কিন্তু তারা কেউই জানে না আর মাত্র কয়েক মিনিটের মধ্যেই এমন এক ভয়ঙ্কর ঘটনা ঘটতে চলেছে যা কল্পনা করতেও গা শিউরে ওঠে। ঠিক তখনই ইঞ্জিন রুমে থাকা এক রহস্যময় ব্যক্তি একটি লিভার ওপরে তুলে দেয়। লিভার উঠতেই একটি ধারালো স্টিলের তার প্রচণ্ড গতিতে টান টান হয়ে পুরো ডেক জুড়ে ছুটে যায় এবং মুহূর্তের মধ্যেই অসংখ্য মানুষের শরীর দুটুকরো হয়ে যায়। চারদিকে রক্ত আর আর্তনাদে আতঙ্কজনক পরিবেশ সৃষ্টি হয়। তবে কেটি নামের ছোট্ট একটি মেয়ে বেঁচে যায়, কারণ তার উচ্চতা কম থাকায় তারটি তার মাথার উপর দিয়ে চলে যায়। এরপর গল্প ৪০ বছর পরে এগিয়ে আসে। কয়েকজন উদ্ধারকর্মী একটি টাগ বোটের সাহায্যে একটি পুরনো জাহাজ টেনে নিয়ে যেতে থাকে। হঠাৎ সেই জাহাজটি ডুবতে শুরু করে। পরিস্থিতি দেখে দলের নেতা মার্ফি নামের এক তরুণীকে পুরনো জাহাজে পাঠায়, যাতে সে টেনে আনার তারটি খুলে দেয়, কারণ জাহাজটি ডুবে গেলে তাদের টাগ বোটও সঙ্গে ডুবে যাবে। মার্ফি জাহাজে পৌঁছে বুঝতে পারে নিচের অংশে বড় ফাটল তৈরি হয়েছে এবং দ্রুত পানি ঢুকছে। এইভাবে চলতে থাকলে আর মাত্র ৫ মিনিটের মধ্যেই জাহাজটি পুরোপুরি ডুবে যাবে। খবরটি শুনে দলের নেতা তাকে নির্দেশ দেয় যে তার দিয়ে জাহাজটি টেনে আনা হচ্ছে সেটি খুলে দিয়ে যত দ্রুত সম্ভব ট্যাগ বোটে ফিরে আসতে, কারণ তারা এই পুরনো জাহাজটি ছেড়ে চলে যাবে। ঠিক তখন দলের আরও ২ জন সদস্য মার্ফির কাছে পৌঁছে তাকেও একই কথা বলে, কিন্তু এই জাহাজটি খুঁজে পেতে তাদের টানা ৩ মাস পরিশ্রম করতে হয়। তাই মার্ফি এত সহজে এটি ছেড়ে দিতে রাজি হয় না। সে জাহাজটি বাঁচানোর জন্য সরাসরি পানিতে ঝাঁপ দেয়। তাকে দেখে বাকি ২ জনও যন্ত্রপাতি নিয়ে নিচে নেমে পড়ে। ৩ জন মিলে প্রাণপণ চেষ্টা করে ফাটলটি ওয়েল্ডিং করে বন্ধ করে দেয় এবং জাহাজটিকে ডুবে যাওয়ার হাত থেকে রক্ষা করে। পরে তারা জাহাজটি বাজারে বিক্রি করে বিপুল অর্থ উপার্জন করে, আর দলের নেতা সেই টাকা সবার মধ্যে সমানভাবে ভাগ করে দেয়। এদিকে জ্যাক নামের এক ব্যক্তি অনেকক্ষণ ধরে তাদের সবকিছু লক্ষ্য করে এবং কথোপকথন শুনতে থাকে। সে বুঝে যায় এই দলটি সমুদ্রে হারিয়ে যাওয়া জাহাজ খুঁজে বের করে বিক্রি করেই অর্থ উপার্জন করে। এরপর জ্যাক তাদের কাছে এসে এমন একটি জাহাজের কথা বলে যেখানে বিশাল গুপ্তধন লুকিয়ে রয়েছে। আসলে সে সেই রহস্যময় জাহাজটির কথাই বলে, যেখানে ৪০ বছর আগে এক অজানা ব্যক্তি একটি লিভার টেনে শত শত মানুষকে হত্যা করেছিল। দলের লিডার জানায় সে অ্যান্টোনিয়া গ্রাজা নামের সেই জাহাজের কথা আগেও শুনেছে। ৪০ বছর ধরে অসংখ্য মানুষ জাহাজটি খুঁজে বের করার চেষ্টা করলেও কেউ সফল হয়নি। তখন জ্যাক আত্মবিশ্বাসের সঙ্গে বলে জাহাজটি সমুদ্রের ঠিক কোন এলাকায় রয়েছে সে তা জানে। যদি তারা জাহাজটি উদ্ধার করে বাজারে বিক্রি করতে পারে তাহলে রাতারাতি সবাই কোটিপতি হয়ে যাবে। গুপ্তধনের লোভে দলের সবাই এই মিশনে রাজি হয়ে যায়। পরের দিন তারা ট্যাগ বোট নিয়ে অ্যান্টোনিয়া গ্রাজাকে খুঁজতে সমুদ্রে রওনা দেয়। কয়েকদিনের দীর্ঘ যাত্রার পর তারা সমুদ্রের এক নির্জন এলাকায় পৌঁছে যায়। সেখানে দলের একজন সদস্য তাদের কাছাকাছি কোনো বড় জাহাজের সংকেত পায়। সবাই বুঝে যায় ৪০ বছর আগে হারিয়ে যাওয়া জাহাজটি এখানেই কোথাও রয়েছে। কিছু দূর এগোতেই বিশাল সেই জাহাজটি তারা দেখতে পায়। এটি সেই জাহাজ যেটি গল্পের শুরুতে দেখা যায়। গত ৪০ বছর ধরে এটি সমুদ্রে নিখোঁজ ছিল। জাহাজটি দেখে সবাই ভীষণ উচ্ছ্বসিত হয়ে ওঠে এবং মনে করে এটি বিক্রি করলেই তাদের ভাগ্য বদলে যাবে। এরপর দলের লিডার ২ জন সদস্যকে ট্যাগ বোটে থাকতে বলে আর নিজে কয়েকজনকে নিয়ে পুরনো জাহাজের ভেতরে প্রবেশ করে। ভেতরে ঢুকতেই তারা কিছু অদ্ভুত অদ্ভুত শব্দ শুনতে পায়। শব্দগুলো শুনে সবাই অনেকটাই ঘাবড়ে যায়। তাতেও তাদের লিডার সবাইকে এগিয়ে যেতে বলে। শব্দের উৎস অনুসরণ করতে করতে তারা একটি বিশাল ঘড়ির সামনে পৌঁছে যায়। ঘড়িটির কাঁটা এখনো ধীরে ধীরে নড়ছে। কয়েক মুহূর্ত পর হঠাৎ সেটি সম্পূর্ণ থেমে যায়। এই দৃশ্য দেখে সবার কাছে এই বিষয়টি অস্বাভাবিক মনে হয়। এরপর তারা জাহাজের আরো ভেতরের দিকে তদন্ত চালিয়ে যায়। চারদিকে সবকিছু ভাঙাচোরা অবস্থায় পড়ে আছে। লোহার গায়ে মরিচা জমে গেছে, আসবাবপত্রগুলো সব নষ্ট হয়ে গেছে এবং পুরো জাহাজটি যেন বহু বছর ধরে পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে। সামনে এগোতে গিয়ে দলের এক সদস্যের পায়ের নিচের মেঝে ভেঙে যায় এবং সে নিচে পড়ে যেতে থাকে। ঠিক সেই মুহূর্তে মার্ফি তাকে শক্ত করে ধরে ফেলে। সে যখন নিজের সঙ্গীকে ওপরে টেনে তুলছিল তখন নিচের অন্ধকারে হঠাৎ একটি ছোট মেয়েকে দাঁড়িয়ে থাকতে দেখে। এ সেই একই কেটি যে ৪০ বছর আগে জাহাজের ভয়াবহ হত্যাকাণ্ড থেকে একমাত্র বেঁচে গেছে। কিন্তু সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো এত বছর পরেও তার চেহারায় কোনো পরিবর্তন আসেনি। দেখে মনে হয়
সময় যেন তাকে একটুও স্পর্শ করতে পারেনি। মার্ফি বিস্ময়ে আবার নিচের দিকে তাকাতেই মেয়েটি হঠাৎ করেই অদৃশ্য হয়ে যায়। এরপর সবাই মিলে কষ্ট করে তাদের সঙ্গীকে ওপরে তুলে আনে। মার্ফি কিছুতেই বুঝতে পারে না সে যা দেখেছে তা সত্যি নাকি শুধুই তার চোখের ভুল। তবে এই ঘটনার পর সে ভীষণ ভয় পেয়ে যায়। যেহেতু জাহাজটি অনেক বড়, তাই তারা আরও ভেতরের দিকে অনুসন্ধান চালাতে থাকে এবং একসময় মূল কেবিনে পৌঁছে যায়। সেখানে তারা একটা ডিজিটাল হাতঘড়ি খুঁজে পায়। এটি দেখে সবাই একটু আশ্চর্য হয়, কারণ 40 বছর আগে এমন ডিজিটাল ঘড়ির অস্তিত্বই ছিল না। তখন তারা বুঝতে পারে তাদের আগেও নিশ্চয়ই কেউ এই জাহাজে এসেছিল। তদন্ত শেষ করে সবাই ট্যাগ বোটে ফিরে আসে। দলের নেতা সিদ্ধান্ত নেয় পরদিন সকালে তারা জাহাজটিকে ট্যাগ বোটের সঙ্গে বেঁধে নিয়ে যাবে। কিন্তু পরদিন তারা দেখে জাহাজের গায়ে একটি বিশাল গর্ত রয়েছে, যার কারণে ধীরে ধীরে পানি ঢুকে জাহাজটি ডুবে যাচ্ছে। নেতা জানায় এই অবস্থায় জাহাজটিকে টেনে নিয়ে যাওয়া অসম্ভব, কারণ ভেতরে প্রচুর পানি জমে যাওয়ায় এর ওজন কয়েক গুণ বেড়ে গেছে। তাই আগে গর্তটি ওয়েল্ডিং করে বন্ধ করতে হবে, তারপর পাম্প দিয়ে সব পানি বের করে জাহাজটিকে টেনে নিয়ে যাওয়া যাবে। সবার কাছেই পরিকল্পনাটি সঠিক মনে হয়। এরপর সবাই নিজেদের কাজে ব্যস্ত হয়ে পড়ে। কয়েকজন জাহাজের ক্ষত অংশ মেরামত করতে থাকে, আর বাকিরা গুপ্তধনের খোঁজে বিভিন্ন জায়গায় সন্ধান শুরু করে। এদিকে মার্ফি একটি সুইমিং পুলের কাছে পৌঁছে যায়। সেখানে গিয়ে সে অবাক হয়ে দেখে পুলের চারপাশে অসংখ্য গুলির দাগ রয়েছে। সিঁড়ি বেয়ে ওপরে উঠতে গেলেই হঠাৎ আবার সেই রহস্যময় ছোট্ট মেয়েটি তার সামনে এসে দাঁড়ায়। তাকে দেখেই মার্ফি ভয়ে ভারসাম্য হারিয়ে আবার সুইমিং পুলের ভেতরে পড়ে যায়। তাতে তার মাথায় জোর আঘাত লেগে রক্ত বের হতে শুরু করে। কিন্তু অদ্ভুতভাবে সেই রক্ত পুলের পানিতে না মিশে যেন পুলের মেঝেই শুষে নেয়। মার্ফি আবার ওপরে তাকাতেই দেখে রহস্যময় মেয়েটি আর সেখানে নেই। তার জায়গায় দাঁড়িয়ে থাকে জ্যাক। সে দ্রুত মার্ফিকে পুল থেকে ওপরে উঠতে সাহায্য করে। বাইরে এসে মার্ফি জ্যাককে বলে সে এইমাত্র একটি ছোট মেয়েকে দেখেছে, কিন্তু মুহূর্তের মধ্যেই সে হঠাৎ অদৃশ্য হয়ে যায়। জ্যাক বিষয়টিকে মার্ফির ভুল ধারণা বলে উড়িয়ে দেয় এবং জানায় এখানে এমন কিছুই নেই। এরপর তারা দুজন সেখান থেকে চলে যায়। কিন্তু তারা চলে যাওয়ার সঙ্গে সঙ্গেই সুইমিং পুলটি ধীরে ধীরে টাটকা রক্তে ভরে ওঠে। অন্যদিকে দলের নেতা পুরনো জাহাজের ক্যাপ্টেনের কেবিন খুঁজে পায়। ভেতরে ঢুকেই সে দেখে পুরো ঘরটি ভীষণ নোংরা ও জরাজীর্ণ অবস্থায় পড়ে আছে। চারদিকে ভালোভাবে খুঁজেও সে তেমন গুরুত্বপূর্ণ কিছু পায় না। ঠিক তখন তার চোখ টেবিলের ওপর রাখা একটি মদের বোতল আর গ্লাসের দিকে যায়। দেখে মনে হয় যেন কেউ মাত্র কিছুক্ষণ আগেই সেখানে বসে মদ খেয়ে উঠে গেছে। সে গ্লাসটি হাতে তুলে মদ পান করতে যাচ্ছিল। ঠিক সেই মুহূর্তে তার চোখ সামনে থাকা আয়নায় পড়ে। আয়নার ভেতর সে হঠাৎ এই পুরনো জাহাজের মৃত ক্যাপ্টেনকে দাঁড়িয়ে থাকতে দেখে। দৃশ্যটি দেখেই সে আতঙ্কে কেঁপে ওঠে। ভয়ে তার হাত থেকে গ্লাসটি পড়ে ভেঙে যায় এবং সে দ্রুত কেবিন থেকে বেরিয়ে আসে। এদিকে জাহাজে থাকা প্রত্যেকের সঙ্গেই একের পর এক অদ্ভুত ঘটনা ঘটতে থাকে। দলের সদস্য মার্ক হঠাৎ একটি অদৃশ্য মহিলার গান শুনতে পায়। সেই সুর যেন তাকে অদৃশ্য কোনো শক্তির মতো টেনে নিয়ে যাচ্ছে। সে গান অনুসরণ করতে করতে জাহাজের গ্র্যান্ড হলরুমে পৌঁছে যায়। সেখানে গিয়ে সে অবাক হয়ে দেখে সেই গায়িকাই গান গাইছে যাকে 40 বছর আগে জাহাজের পার্টিতে দেখা গিয়েছিল। অন্যদিকে মার্ফি ও জ্যাক লন্ড্রি রুমের পাশের একটি দরজা খুলতেই ভেতরে জমে থাকা বিশাল পরিমাণ পানি তাদের ওপর আছড়ে পড়ে। সেই পানির সঙ্গে বহু মানুষের পচে যাওয়া মৃতদেহ ভেসে আসে। ভয় পেয়ে তারা দ্রুত সেখান থেকে সরে যায়। কিছু দূর এগোতেই একটি কেবিনের দরজা নিজে থেকেই খুলে যায়। ভেতরে ঢুকে জ্যাক একটি অত্যন্ত বিলাসবহুল গাড়ি দেখতে পেয়ে আনন্দে ভরে ওঠে। কিন্তু মার্ফির মনে হয় এই জায়গায় নিশ্চয়ই কোনো বড় রহস্য লুকিয়ে রয়েছে। তাই সে যত দ্রুত সম্ভব সেখান থেকে বেরিয়ে যেতে চায়। ঠিক তখনই পাশের আরেকটি রুম থেকে কিছু নড়াচড়ার শব্দ শোনা যায়। মার্ফি ও জ্যাক সতর্ক হয়ে সেখানে এগিয়ে যায়। তারা জিনিসপত্র সরিয়ে দেখে সেখানে সোনায় ভরা একটি বড় বাক্স লুকিয়ে রাখা রয়েছে। এই দৃশ্য দেখে তারা দুজনই অবাক হয়ে যায়। মার্ফি সঙ্গে সঙ্গে দলের বাকি সদস্যদের ডেকে আনে। সবাই মিলে আশপাশ পরিষ্কার করে আরও খোঁজ চালাতেই একে একে একই রকম মোট 9টি বাক্স খুঁজে পায়। প্রতিটি বাক্সে 28টি করে সোনার প্লেট সাজানো আছে। এত বিশাল গুপ্তধন দেখে আনন্দে সবার চোখ চকচক করে ওঠে। তারা বুঝে যায় এই সোনা পেলেই রাতারাতি তাদের জীবন বদলে যাবে। এরপর সবাই সিদ্ধান্ত নেয় এত বড় জাহাজ নিয়ে আর ঝামেলায় না গিয়ে শুধু সোনাগুলো নিয়ে চলে যাবে। তারা সব সোনার বাক্স ট্যাগ বোটে তুলে রাখে এবং সেখান থেকে রওনা হওয়ার প্রস্তুতি নিতে শুরু করে। ট্যাগ বোটের ক্যাপ্টেন ইঞ্জিন চালু করার আগে সেটি পরিষ্কার করতে থাকে। ঠিক তখনই অদ্ভুতভাবে ট্যাগ বোটে রাখা একটি গ্যাস সিলিন্ডারের ভ্যালভ নিজে থেকেই খুলে যায়। ধীরে ধীরে চারদিকে গ্যাস ছড়িয়ে পড়তে শুরু করে। এদিকে মার্ফি আবারও সেই রহস্যময় ছোট্ট মেয়ে
মেয়েটিকে দেখতে পায়। মেয়েটি দ্রুত তার দিকে দৌড়ে আসে, যেন খুব জরুরি কোনো কথা বলতে চায়, কিন্তু ঠিক সেই মুহূর্তে অদৃশ্য কেউ তাকে ধরে নিচে টেনে ফেলে দেয়। আর ঠিক তখনই ক্যাপ্টেন ইঞ্জিন চালু করতেই পুরো ট্যাগবোটে ভয়াবহ বিস্ফোরণ ঘটে। পুরো ট্যাগবোট কেঁপে ওঠে এবং ক্যাপ্টেন ঘটনাস্থলেই মারা যায়। মুহূর্তের মধ্যেই তাদের ফিরে যাওয়ার একমাত্র সম্বলও ধ্বংস হয়ে যায়। এখন তারা সমুদ্রের মাঝখানে সেই ভুতুড়ে জাহাজে ফেসে গেছে। সবাই চরম চিন্তায় পড়ে যায়, কারণ এখান থেকে বের হওয়ার আর কোনো উপায় থাকে না। মার্ক নিজের গার্লফ্রেন্ডের ছবি হাতে নিয়ে ভেঙে পড়ে, আর মাত্র 2 সপ্তাহ পর তাদের বিয়ে হওয়ার কথা ছিল। এখন তার মনে হয় সে আর কখনোই এই জাহাজ থেকে জীবিত ফিরতে পারবে না। হতাশ হয়ে সে সেখানে রাখা বহু বছরের পুরনো মদের বোতল খুলে পান করতে শুরু করে। অন্যদিকে মার্ফির মাথায় বারবার একই প্রশ্ন ঘুরতে থাকে, কেন সেই ছোট্ট মেয়েটি শুধু তাকেই দেখা দেয়? সত্যটা জানার জন্য সে জাহাজের যাত্রীদের রেকর্ড খুঁজে দেখতে শুরু করে। অনুসন্ধান করতে গিয়ে সে জানতে পারে রহস্যময় মেয়েটির নাম কেটি। এরপর সে কেটির কেবিনে পৌঁছে আলমারির দরজা খুলতেই একটি ছোট্ট কঙ্কাল দেখতে পায়। ভয় পেলেও নিজেকে সামলে নিয়ে সে কঙ্কালের গলায় ঝুলে থাকা একটি লকেট খুলে দেখে। লকেটের ভেতরে কেটির বাবা মায়ের ছবি থাকে। ঠিক তখনই সে অনুভব করে কেউ তার পেছনে দাঁড়িয়ে রয়েছে। ঘুরে তাকাতেই সে আবার কেটির আত্মাকে দেখতে পায়। কেটি তাকে অনুরোধ করে লকেটটি যেন বন্ধ না করে, কারণ অনেক বছর পর সে আবার তার মা বাবার মুখ দেখতে পাচ্ছে। মার্ফি তখনও বিশ্বাস করতে পারে না যে সে একটি মৃত মেয়ের আত্মার সঙ্গে কথা বলছে। সে লকেটটি কেটির হাতে দিতে যায়, কিন্তু লকেটটি কেটির হাত ভেদ করে নিচে চলে যায়। তখনই মার্ফি নিশ্চিত হয় কেটি কোনো মানুষ নয়, বরং একটি আত্মা। কেটি জানায় এই জাহাজে আরও অসংখ্য মানুষের আত্মা বন্দী হয়ে আছে। যতক্ষণ না সেই ব্যক্তিকে হত্যা করা হয় যে তাদের আত্মাগুলোকে এখানে আটকে রেখেছে, ততক্ষণ কেউ মুক্তি পাবে না। মার্ফি জানতে চায় সেই মানুষটিকে, যে কেটি ও অন্য সবার আত্মাকে বন্দী করে রেখেছে। কিন্তু কেটি উত্তর দেওয়ার আগেই হঠাৎ ছাদের ওপর থেকে রক্ত ভেসে আসে। সেটা দেখে কেটি ভয় পেয়ে যায়। সে মার্ফিকে সতর্ক করে বলে যত দ্রুত সম্ভব এই জাহাজ ছেড়ে চলে যেতে, নইলে তারা সবাই মারা যাবে। এই কথা বলেই কেটি অদৃশ্য হয়ে যায়। অন্যদিকে মার্ক পুরো বোতল মদ শেষ করার পর নেশায় তার মাথা ঘুরতে শুরু করে। হঠাৎ তার চারপাশের টেবিল চেয়ারগুলো নড়তে থাকে। মুহূর্তের মধ্যে ভাঙাচোরা হলরুমটি আগের মতো নতুন হয়ে যায়। 40 বছর আগে যেসব মানুষ এই জাহাজে মারা যায়, তারা সবাই আবার জীবিত হয়ে মার্কের সামনে উপস্থিত হয়। চারপাশে দাঁড়িয়ে সবাই তার জন্য হাততালি দিতে থাকে। প্রথমে বিষয়টি দেখে মার্ক অবাক হয়ে যায়, কিন্তু পরে সে মনে করে এগুলো নিশ্চয়ই অতিরিক্ত মদ্যপানের কারণে দেখা বিভ্রম। পরের মুহূর্তেই সেই রহস্যময় সিঙ্গার ধীরে ধীরে মার্কের কাছে এগিয়ে আসে। সে নিজের আকর্ষণ দিয়ে মার্ককে পুরো বশ করে নেয়। মার্ক যেন আকর্ষিত হয়ে তার পেছন পেছন হাঁটতে শুরু করে। সে বুঝতেই পারে না গায়িকাটি আসলে তাকে মৃত্যুর ফাঁদের দিকে টেনে নিয়ে যাচ্ছে। গায়িকাটি ভাঙা ফ্লোরের একেবারে কিনারায় দাঁড়িয়ে মার্ককে কাছে আসতে ইশারা করে। তাকে পাওয়ার নেশায় অন্ধ হয়ে মার্ক সামনে এগিয়ে যায় এবং হঠাৎই নিচে পড়ে গিয়ে ঘটনাস্থলেই মারা যায়। অন্যদিকে দলের নেতা আবার পুরনো ক্যাপ্টেনের কেবিনে ফিরে আসে। সেখানে বসে থাকতেই সে দেখে টেবিলের ওপর রাখা মদের বোতলটি নিজে থেকেই ধীরে ধীরে নড়তে শুরু করে। কিছুক্ষণ পর মৃত ক্যাপ্টেনের আত্মা তার সামনে উপস্থিত হয়। দৃশ্যটি দেখে নেতা ভয়ে স্তব্ধ হয়ে যায়। ক্যাপ্টেন শান্তভাবে একটি গ্লাসে মদ ঢেলে তাকে পান করতে দেয়। এরপর সে একটি পুরনো ছবি বের করে দেখায়। ছবিতে লোরেলাই নামের একটি জাহাজ দেখা যায়। ক্যাপ্টেন জানায় বহু বছর আগে এক ব্যক্তি তাদের এই জাহাজের খবর দেয় এবং বলে সেখানে বিশাল গুপ্তধন লুকিয়ে রয়েছে। তারা সেই জাহাজ উদ্ধার করার পর সত্যিই অমূল্য ধন সম্পদ খুঁজে পায়। তারপর ক্যাপ্টেন আরেকটি ছবি দেখিয়ে বলে সেই খবর দেওয়া মানুষটি ছিল এই ব্যক্তি। দলের নেতা ছবিটির দিকে তাকিয়েই আতঙ্কে জমে যায়, কারণ ছবিতে থাকা মানুষটি আর কেউ নয়, জ্যাক। সবচেয়ে ভয়ঙ্কর বিষয় হল ছবিটি 40 বছর আগের হলেও জ্যাকের চেহারায় একটুও পরিবর্তন আসেনি। আজও সে ঠিক আগের মতোই দেখতে। তখনই নেতা বুঝে যায় জ্যাক কোনো সাধারণ মানুষ নয়, বরং একটা ভূত। সত্যটি বুঝতে পেরে সে দ্রুত নিজের দলের সবাইকে এই জাহাজ থেকে বের করে আনতে চায়। একে একে সবাইকে খুঁজতে শুরু করে, কিন্তু হঠাৎ তার সামনে সেই সঙ্গীর আত্মা এসে দাঁড়ায়, যে কিছুক্ষণ আগে ট্যাগ বোটের বিস্ফোরণে মারা যায়। আত্মাটি ধীরে ধীরে নেতার দিকে এগিয়ে আসে। প্রাণ বাঁচাতে নেতা দৌড়ে পালাতে শুরু করে। ঠিক তখনই তার সামনে মার্ফি এসে পড়ে, কিন্তু নেতার চোখে তখনও মার্ফির মুখের জায়গায় সেই মৃত সঙ্গীর মুখই দেখা যায়। তাই সে মার্ফিকে ভূত ভেবে তার উপর হামলা চালায়। আত্মরক্ষার জন্য মার্ফি তার পায়ে আঘাত করে, তবুও নেতা থামে না এবং আবার আক্রমণ করতে এগিয়ে আসে। ঠিক সেই সময় পেছন থেকে জ্যাক লোহার রড দিয়ে নেতার মাথায় জোরে আঘাত করে তাকে অজ্ঞান করে দেয়। পুরো দলের মধ্যে একমাত্র নেতাই জেনে যায়
যে জ্যাক মানুষ নয়, সে একটা ভূত। জ্যাকও বুঝে যায় তার আসল পরিচয় আর গোপন নেই। তাই সে সিদ্ধান্ত নেয় নেতাকে সরিয়েই নিজের পরিকল্পনা সফল করবে। জ্যাক সবাইকে বোঝায় দলের নেতা মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেছে। সে যদি আবার জ্ঞান ফিরে পায় তাহলে দলের যে কারো ক্ষতি করতে পারে। জ্যাকের কথাটা শুনে সবাই সেটাই বিশ্বাস করে। তাই তারা নিজেদের নেতাকে একটি বড় পানির ট্যাঙ্কের ভেতরে আটকে দেয়। এরপর জাহাজ থেকে বের হওয়ার আর কোনো উপায় না থাকায় সবাই আগের পরিকল্পনা অনুযায়ী জাহাজ মেরামতের কাজে লেগে যায়। তারা পানির প্রবেশ পথে থাকা বড় ছিদ্রটি ওয়েল্ডিং করে বন্ধ করে দেয় এবং পাম্পের সাহায্যে ভেতরে জমে থাকা পানি বের করতে শুরু করে। এদিকে মার্ফি খেয়াল করে দলের সদস্য মার্ক কোথাও দেখা যাচ্ছে না। তাকে খুঁজতে বের হতেই আবার কেটির আত্মা তার সামনে এসে উপস্থিত হয়। কেটি তাকে দেখায় মার্ক ইতিমধ্যেই মারা গেছে। সেই গায়িকার প্রলোভনে পড়েই সে মৃত্যুর ফাঁদে পা দিয়ে দিয়েছে। এরপর কেটি মার্ফির কাঁধে হাত রাখতেই চারপাশের দৃশ্য বদলে যায়। মার্ফি যেন মুহূর্তের মধ্যে 1962 সালের সেই ভয়াবহ রাতে পৌঁছে যায়। সে নিজের চোখে দেখতে থাকে কিভাবে সেই রাতে জাহাজের নিরীহ যাত্রীদের নির্মমভাবে হত্যা হয়েছিল। একদল জঙ্গি জাহাজের সমস্ত সোনা লুট করার উদ্দেশ্যে এই হত্যাকাণ্ড চালায়। তারা অনেককে খাবারের সঙ্গে বিষ মিশিয়ে মেরে ফেলে, অনেককে ধারালো স্টিলের তার দিয়ে দ্বিখণ্ডিত করে এবং বাকিদের গুলি করে নির্মমভাবে হত্যা করে। ছোট্ট কেটিও রক্ষা পায় না। জঙ্গিরা তাকে তার নিজের কেবিনে নিয়ে গিয়ে ফাঁসিতে ঝুলিয়ে হত্যা করে। এই পুরো পরিকল্পনার নেতৃত্ব দেয় সেই নারী গায়িকাই। সোনা লুট করার জন্য সে নিজের সহযোগীদের নিয়ে জাহাজে থাকা প্রত্যেক যাত্রীকে একে একে মেরে ফেলে। কিছুক্ষণের মধ্যেই সমস্ত সোনা তাদের দখলে চলে আসে। এমনকি জাহাজের এক কর্মকর্তা পর্যন্ত গায়িকার সঙ্গে হাত মিলিয়ে নিজের সহকর্মীদের হত্যা করে। কিন্তু সব কাজ শেষ হওয়ার পর গায়িকা তাকেও গুলি করে মেরে ফেলে, যাতে গুপ্তধনের একমাত্র মালিক সেই হতে পারে। ঠিক তখনই সেখানে এমন এক ব্যক্তির আবির্ভাব হয় যে এই পুরো ঘটনার আসল মাস্টারমাইন্ড। সে লোহার চেইন দিয়ে সেই নারী গায়িকাকে ঝুলিয়ে নির্মমভাবে হত্যা করে। কেটির সঙ্গে দাঁড়িয়ে মার্ফি নিজের চোখে সবকিছু তখন দেখতে থাকে। এরপর সে সেই রহস্যময় ব্যক্তির মুখও স্পষ্টভাবে চিনে ফেলে। তাকে দেখেই মার্ফি বিস্ময়ে স্তব্ধ হয়ে যায়, কারণ সেই মানুষটি আর কেউ নয়, সে হচ্ছে জ্যাক। সোনার লোভ দেখিয়ে সে ইচ্ছা করেই সবাইকে এই জাহাজে নিয়ে আসে। আসলে জাহাজে বড় ছিদ্র হয়ে ধীরে ধীরে ডুবে যাচ্ছিল, তাই জাহাজটিকে বাঁচানোর জন্য এমন কিছু দক্ষ মানুষের দরকার ছিল যারা সেটি মেরামত করতে পারবে। সেই কারণেই জ্যাক পরিকল্পনা করে পুরো দলটিকে এখানে নিয়ে আসে। জাহাজটি পুরোপুরি মেরামত হয়ে যাওয়ায় জ্যাকের আর তাদের প্রয়োজন থাকে না। এখন সে একে একে সবাইকে হত্যা করতে চায়। সত্যটা বুঝতে পেরে মার্ফির হঠাৎ মনে পড়ে যে জ্যাকের কথায় বিশ্বাস করে তারা নিজেদের নেতাকে পানির ট্যাঙ্কের ভেতরে আটকে রেখেছে। সে দ্রুত নেতাকে বাঁচাতে সেখানে ছুটে যায়, কিন্তু ততক্ষণে ট্যাঙ্কটি পুরোপুরি পানিতে ভরে গেছে এবং নেতা সেখানেই শ্বাসরুদ্ধ হয়ে মারা যায়। মার্ফি মরিয়া হয়ে ট্যাঙ্কের কাঁচ ভাঙার চেষ্টা করে, কিন্তু কাঁচটি এতটাই শক্ত ছিল যে সে কোনোভাবেই সেটি ভাঙতে পারে না। শেষ পর্যন্ত তাকে অসহায়ভাবে নেতার মৃত্যু দেখতে হয়। এরপর সে দলের আরেক সদস্য ডজের কাছে গিয়ে জ্যাকের আসল পরিচয় জানিয়ে দেয়। সে ডজকে বলে জ্যাককে যেখানেই দেখতে পাবে সঙ্গে সঙ্গে গুলি করবে। এই কথা বলে মার্ফি আরেকজন সঙ্গীকে খুঁজতে চলে যায়। কিছুক্ষণ পর জ্যাক ডজের সামনে এসে দাঁড়ায়। ডজ বন্দুক তাক করে তাকে সেখানেই দাঁড়িয়ে থাকতে বলে। জ্যাক তখনই বুঝে যায় মার্ফি তার সব গোপন কথা ডজকে জানিয়ে দিয়েছে। সে কৌশলে কথা বলে ডজের মনোযোগ সরিয়ে বন্দুকটি কেড়ে নেওয়ার চেষ্টা করে, কিন্তু ডজ তার চালাকি বুঝে ফেলে এবং এক মুহূর্ত দেরি না করে জ্যাককে লক্ষ্য করে গুলি ছুড়ে দেয়। গুলিবিদ্ধ হয়ে জ্যাক দূরে ছিটকে পড়ে যায়। ডজ কাছে গিয়ে দেখে জ্যাক নিথর হয়ে পড়ে আছে। সে মনে করে জ্যাক মারা গেছে এবং সেখান থেকে চলে যায়, কিন্তু বাস্তবে জ্যাক তখনও জীবিত থাকে। অন্যদিকে মার্ফি যাকে খুঁজতে বেরিয়েছিল, কিছুক্ষণ পর সে জানতে পারে তার সেই সঙ্গীও পানিতে ডুবে মারা গেছে। এখন ডজ ছাড়া দলের বাকি সবাই মারা যায়। তখন মার্ফি সিদ্ধান্ত নেয় এই অভিশপ্ত জাহাজটিকে সম্পূর্ণ ধ্বংস করে দেবে। সে জাহাজের বিভিন্ন জায়গায় একে একে বোমা বসাতে শুরু করে। ঠিক তখনই ডজ তার কাছে এসে জানায় সে জ্যাককে গুলি করে মেরে ফেলেছে, কিন্তু মার্ফি তাকে বলে জ্যাক এত সহজে মরবে না, কারণ সে কোনো মানুষ নয়, বরং এক ভয়ঙ্কর ভূত। তাই এই পুরো জাহাজ উড়িয়ে দেওয়াই একমাত্র উপায়। জাহাজ ধ্বংস হলেই জ্যাক আর কোনো নিরীহ মানুষকে সোনার লোভ দেখিয়ে এখানে আনতে পারবে না এবং তার বন্দি করে রাখা সব আত্মাও মুক্তি পাবে। কিন্তু ডজ মার্ফির সঙ্গে একমত হয় না। সে রাগ করে বলে জাহাজ উড়িয়ে দিলে এত কষ্টে পাওয়া সব সোনা নষ্ট হয়ে যাবে এবং তারা খালি হাতে ফিরে যাবে। তখন মার্ফি তাকে বোঝায় এই সোনাই আসলে জ্যাকের পাতা ফাঁদ। তারা কোনোদিনই এই সোনা নিয়ে যেতে পারবে না, তাই যে কোনো মূল্যে জাহাজটি ধ্বংস করতেই হবে। জ্যাক বুঝে যায়
মার্ফি কোনোভাবেই নিজের সিদ্ধান্ত বদলাবে না। তখন সে নিজের আসল রূপ প্রকাশ করে। সেই মুহূর্তে বোঝা যায় ডজও ইতিমধ্যেই জ্যাকের হাতে মারা গেছে এবং এতক্ষণ যে ডজকে দেখা যাচ্ছিল সেটি ছিল জ্যাকেরই ছলনা। নিজের আসল রূপে এসে জ্যাক মার্ফিকে জানায় তাদের দুজনের কাজ মূলত একই। মার্ফি যেমন সমুদ্রে হারিয়ে যাওয়া জাহাজ খুঁজে বের করে, তেমনি সে মানুষের আত্মা সংগ্রহ করে। জ্যাক স্বীকার করে একসময় সেও একজন সাধারণ মানুষ ছিল, কিন্তু অসংখ্য পাপ করার শাস্তিস্বরূপ তাকে এই অভিশপ্ত কাজ দেওয়া হয়। এখন সে একজন সোল কালেক্টর, আর সেই কাজ চালিয়ে যেতে এই জাহাজটির প্রয়োজন। তাই সে কোনোভাবেই চায় না মার্ফি জাহাজটি ধ্বংস করুক। এরপর জ্যাক তাকে শেষবারের মতো একটি সুযোগ দেয়। সে বলে যদি মার্ফি জাহাজটি বিস্ফোরণ না ঘটায় তাহলে সে তাকে জীবিত চলে যেতে দেবে। কিন্তু মার্ফি কোনোভাবেই তার প্রস্তাবে রাজি হয় না। তখন জ্যাক একটি লোহার রড দিয়ে তার উপর আক্রমণ করে। আঘাতে মার্ফি মাটিতে পড়ে যায়। জ্যাক তাকে শেষ করে দিতে সামনে এগিয়ে আসতেই মার্ফি নিজের ধনুক থেকে একটি তীর ছুঁড়ে বোমার রিমোটে আঘাত করে। পরের মুহূর্তেই সে দ্রুত পানিতে ঝাঁপ দেয়। সঙ্গে সঙ্গেই পুরো জাহাজে এক প্রচণ্ড বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণের ধাক্কায় বিশাল জাহাজটি ডুবতে শুরু করে। এদিকে পানির নিচে জাহাজের ধ্বংসস্তূপের তলায় মার্ফি আটকা পড়ে যায়। চারদিকে শুধু অন্ধকার আর ধ্বংসাবশেষ। বের হওয়ার কোনো পথ সে খুঁজে পায় না। ধীরে ধীরে তার শ্বাস বন্ধ হয়ে আসতে থাকে। ঠিক সেই সময় কেটির আত্মা আবার মার্ফির সামনে এসে উপস্থিত হয়। সে মার্ফির হাত ধরে তাকে পানির ওপরে ওঠার পথ দেখিয়ে দেয়। ওপরে উঠতে উঠতে মার্ফি দেখতে পায় জ্যাক এতদিন ধরে যত আত্মাকে এই জাহাজে বন্দী করে রেখেছিল তারা সবাই একে একে মুক্ত হয়ে যাচ্ছে। অনেক কষ্টে সে সমুদ্রের পানির উপরে ভেসে ওঠে। তারপর সে দেখে জাহাজে আটকে থাকা সব আত্মা ধীরে ধীরে নিজেদের প্রকৃত জগতে ফিরে যাচ্ছে। আসলে এতদিন এই আত্মাগুলো জ্যাকের দাস হয়ে বন্দী জীবন কাটাচ্ছিল। শুধু কেটির আত্মাই তার নিয়ন্ত্রণে পুরোপুরি আসেনি, কারণ কেটির আত্মা ছিল সম্পূর্ণ পবিত্র। সেই কারণেই জ্যাক কখনোই তাকে পুরোপুরি নিজের অধীনে আনতে পারেনি। আর এই কারণেই কেটি বারবার মার্ফিকে সাহায্য করে। কিছুক্ষণ পর একটি উদ্ধারকারী জাহাজ সেখানে পৌঁছে তাকে উদ্ধার করে। পরে তাকে বন্দরে নিয়ে যাওয়া হয়। অ্যাম্বুলেন্সে শুয়ে থাকা অবস্থায় মার্ফি হঠাৎ দূরে জ্যাককে দেখতে পায়। সে তখনও জীবিত থাকে এবং অ্যান্টোনিয়া গ্রাজার সমস্ত সোনা আরেকটি জাহাজে তুলে দিচ্ছিল। তার উদ্দেশ্য ছিল সেই সোনার লোভ দেখিয়ে ভবিষ্যতেও আরও মানুষকে মৃত্যুর ফাঁদে ফেলা এবং তাদের আত্মাকে বন্দী করা। এই ভয়ঙ্কর সত্য প্রকাশের মধ্য দিয়েই এই গল্পের কাহিনী এখানেই শেষ হয়।